এবং শিক্ষকরা একসময় ছিল সরকার গঠনের ক্ষেত্রে শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত, তার কারণ গ্রামেগঞ্জের মানুষরা শিক্ষকদের ভোট দিত। আজকে সেই শিক্ষকদেরকে ভোটের মানে কোনো উপকরণ হিসেবে রাখা হয় না, রাখা হয় পুলিশদেরকে। অর্থাৎ সরকারি কর্মকর্তা ব্যাংকে থেকে নিয়ে যে তাদেরকে বানানো হচ্ছে ওই ভোটের অফিসার, আর শিক্ষকরা বসে থাকে। সুতরাং এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্যই সরকার শিক্ষকদের অবমূল্যায়ন শুরু করেছে। সুতরাং শিক্ষকদের যদি মূল্যায়ন পেতে হয়, তাহলে আমাদের প্রথম শপথ নিতে হবে এই বিনা ভোটের সরকারকে ক্ষমতা থেকে হটাতে হবে। এদেরকে যদি না হটাতে পারি তাহলে আমাদের কোনো মূল্যায়ন হবে না। চাকরি জাতীয়করণ তো পরের কথা। আজকে যদি একটি ফুল দিয়েও আমাদেরকে সম্মানিত করা হতো, মূল্যায়ন হতো, একটি গোলাপ ফুল খুব বেশি দাম নয়, তাহলেও নিজেদেরকে ধন্য মনে করতাম যে এমন একটি পেশায় আছি যে পেশার মাধ্যমে অন্তত আমাদেরকে একটু সম্মানিত করা হয়েছে। বাদ দিলাম সরকারের কথা। আচ্ছা, বিরোধী দল তো আছে, তাদেরও তো ভোটের দরকার, কিন্তু তাদের পক্ষ থেকে কোথায় সেটুকু দেখিনি। আবার আজকে মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, সাবেক মন্ত্রী যাকে আমরা সফল বলি, আবার আরেকজন ভাইস চেয়ারম্যান আছেন একটি গুরুত্বপূর্ণ দলের, আবার যিনি সভাপতিত্ব করছেন আজকে তিনিও কিন্তু সেই দলেরই শিক্ষা বিষয়ক গণশিক্ষা বিষয়ক সম্পাদক। আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, কোথায় আপনার দলের পক্ষ থেকে আজকে শিক্ষকদের মূল্যায়ন করার জন্য একটি ফুল দিয়ে ব্যবস্থা করা হয়নি? আপনারা তো সরকার পরিচালনা করেছিলেন এক সময়। আবার দেশ জাতি অধীর অপেক্ষায় আছে যে এই দল আবার ক্ষমতায় আসবে, আমাদের মূল্যায়ন করা হবে। মাননীয় মন্ত্রী, আপনার কাছে অত্যন্ত বিনীতভাবেই এই প্রশ্নটি রেখে গেলাম। আর মান্না ভাইয়ের প্রতি বলার কিছু নেই, তবে একটি কথা স্মরণ করে বলতে চাই। জ্যোতি বসু যখন সরকার মানে গঠনের চিন্তা চেতনা করছিলেন, আমি ইতিহাস হয়তো ভুল জানি কিনা জানি না, আমি শোনা কথাই বলছি, তিনি প্রথম যে পদক্ষেপটি নিয়েছিলেন শিক্ষকদেরকে কাছে টানার জন্য। এবং সেই সময় পশ্চিমবঙ্গে শিক্ষকদের চাকরি জাতীয়করণ করা ছিল না। তিনি প্রথম যে শব্দটি দেখিয়েছিলেন শিক্ষকদেরকে, যে তারা সরকারে আসলে শিক্ষকদের চাকরি জাতীয়করণ করবে, সরকারিকরণ করবে। এবং এই যে প্রত্যন্ত অঞ্চলের গ্রামে গঞ্জের যে শিক্ষকরা, তারা কিন্তু সেই কাজটি করেছিলেন এবং পরবর্তী পর্যায়ে জ্যোতি বসু ক্ষমতায় এসেছিলেন, চাকরি জাতীয়করণ করেছিলেন এবং সেই শিক্ষকদের কারণেই দীর্ঘদিন তিনি ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। আমরা আশা করব শুধু বিএনপি কেন, আপনার দলও তো আগামী দিনে ক্ষমতায় আসতে পারেন। সুতরাং যদিও ছোট দল, ছোট হিসাবেই যদি কিছু করতে পারতেন, তারপরেও অত্যন্ত কৃতজ্ঞ থাকতাম। অত্যন্ত ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি তো মনে করি শিক্ষকদের আজকে এই অনুষ্ঠানে আপনারা এসেছেন, এটাই তো সবচেয়ে বড় প্রাপ্তি, এটাই বড় প্রাপ্তি। তবু অত্যন্ত কাছের মানুষ, আপন মানুষ হিসেবে হয়তো দুঃখের কথাগুলি বললাম। অনেকে দাওয়াত করলে পাওয়াও যায় না, কারণ সেলিকুয়া বিএনপি হয়ে গেছে। সেলিকুয়ার এই সংগঠনে গেলে আমাদের শেষ হয়ে যাবে অনেক কিছুই, সুতরাং অনেকে আসে না, তবু আপনারা সবসময় আসেন। আর শিক্ষকদের উদ্দেশ্যে একটি কথা বললেন, আজকের অনুষ্ঠানটা কি কিছু আপনারা বুঝতে পেরেছেন? গত বছরের 5ই অক্টোবর কি আপনারা প্রেস ক্লাবে দাঁড়াতে পেরেছিলেন? আজকে কি হয়েছে? সুতরাং এইটাকে একটা মাইল ফলক হিসেবে চিন্তা করেন। আগামী নভেম্বর বা ডিসেম্বরে সেলিম ভুঁইয়া সাহেব যে আহ্বান জানাবে, গ্রামে গঞ্জে শিক্ষকদেরকে বলে দেন আর সেই ভয় নেই, পুলিশ আর আমাদেরকে আর সেই কিছু করার ক্ষমতা রাখে না, কারণ এই সরকারের পায়ের নিচে আর মাটি নেই। এই সরকার এখন প্রহর করছে কখন তাদের চলে যেতে হবে। সুতরাং আগামী নভেম্বর ডিসেম্বরে যে শিক্ষক সমাবেশ সেলিম ভুঁইয়া সাহেব আহ্বান জানাবে, শুধু চাকরি জাতীয়করণের জন্য নয়, আপনারা একটি আরো সুসংবাদ জানিয়ে নিয়ে যেতে পারবেন যে সরকারের পতন ঘন্টাও হয়তো বেজে যেতে পারে। সুতরাং সেই লক্ষ্য নিয়ে নভেম্বর ডিসেম্বরে যে কর্মসূচি হবে, আপনার ঘরের মানুষকে, বাড়ির মানুষকে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকে সকলকে নিয়ে ঢাকার রাজপথে আসবেন এবং ঢাকার রাজপথকে প্রকম্পিত করে তুলবেন এবং এই সরকারের বিদায় ঘন্টা বাজাবেন। এটাই হোক আজকের এই বিশ্ব শিক্ষক দিবসের শিক্ষকদের শপথ। এই বক্তব্য রেখে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোহাম্মদ জাকির হোসেন।
উনি খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য দিলেন। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি, যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, যিনি আপনাদেরকে নকল মুক্ত শিক্ষা ব্যবস্থা করার জন্য একটা নকল মুক্ত শিক্ষা ব্যবস্থা আপনাদেরকে উপহার দিয়েছেন, জাতিকে উপহার দিয়েছেন, এবং নকল দূর করার জন্য উনি সারা বাংলাদেশে যে জটিকা সফর করে সেটা আপনার সফল হয়েছিলেন। আমাদের সেই প্রিয় ব্যক্তি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী জনাব আনন্দ এহসানুল মিলন, জনাব আনন্দ এহসানুল মিলন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব শিক্ষক দিবস এই আলোচনায় আমাদের অধ্যক্ষ সেলিম মিয়া সভাপতি উপস্থিত রয়েছেন। আমার সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব, যার হাতে আমি হাতে করে নিয়েছিলাম, সেই ডাক্তার বিপি মাহমুদ রহমান। আর ওনার ছবি উঠাইতে আছে কেন? রয়েছেন আমাদের শিক্ষাবিদ আপনি সামনে আসুন। আরে ক্যামেরা সাবেক বর্তমান বিএনপি ভাইস প্রেসিডেন্ট শওকত মাহমুদ সহ অন্যান্য সকল ব্যক্তিবৃন্দ। অনেক সময় হয়েছে, বক্তব্য আমি দীর্ঘায়িত করতে চাচ্ছি না। যেখানে শেষ করলেন সেখান দিয়ে শুরু করে, তাই নয় কি? ভুল দিলাম না, নিজেই দেশে হাজির হলাম। আসলাম মানে কি? যদি যদি আল্লাহ তৌফিক দেন, তাই শহীদ জিয়ার সময় 50% দিয়ে শিক্ষকদেরকে মূল্যায়িত করা হয়েছিল, তাই না? হতে হতে শতভাগ দিয়েছিলেন বেগম খালেদা জিয়া, নিশ্চয়ই আপনারা। কিন্তু এর মাঝে 2009 থেকে 2020 12টি বছর গড়িয়ে গেল। এই সরকার শতভাগ হয়ে গিয়েছে, তারপরে কি নতুন কিছু দিয়েছেন? না, বোনাস 25% পাই। ছোট্ট একটি বাজেট আমাদের সালদা দিয়ে দিছে। ৬৭,০০০ কোটি টাকার বাজেট ছিল আমাদের দেশে। এখন বাজেট হয়েছে 5,65,০০০ কোটি। সব জায়গায় হাজার হাজার কোটি টাকা দিয়ে স্যাটেলাইট যাচ্ছে আকাশে, কিন্তু শিক্ষকদের কথা কেউ স্মরণ করছে না। হচ্ছে কি 50,000 1 লক্ষ টাকা দেওয়া হচ্ছে সচিবদেরকে মোবাইল কেনার জন্য, আপনাদের উৎসব ভাতা দেওয়া হচ্ছে না। বাবুর্চি হতে শুরু করে বাড়ির চাকর আদালির জন্য বিশেষ বিশেষ ভাতা দেওয়া হচ্ছে, কিন্তু শিক্ষকদের দেওয়া হচ্ছে না। তাহলে বুঝতেই পারছেন আপনাদেরকে দেওয়া হবে না। আন্দোলনের ভয় দেখাচ্ছেন, আন্দোলনের ভয় ওনারা ভয় পান না। এই সমস্ত আন্দোলনের যুযুযু ভয় শেখ হাসিনা পায় না। পেলে কি মিডনাইট ইলেকশন করে কি ক্ষমতা থাকতে পারতেন? আপনাদের মতো শিক্ষকরা প্রিসাইডিং অফিসার পুলিং এজেন্ট ছিলেন, আপনাদের সামনে থেকেই আপনারা ছিলেন, আপনার বন্ধু ছিল, শিক্ষকরা ছিল। That doesn't matter, আপনি পার্সোনালি তাদের মধ্য দিয়েই তো তারা মিডনাইট ইলেকশন করে নিয়ে গেল। নৈতিকতার কতটুকু অবক্ষয় ঘটেছে একবার কি চিন্তা করে দেখেছেন? যারা লেখাপড়া শিখেছে, মেধাবী হয়েছে, বিশেষ পরীক্ষা দিয়েছে, উত্তীর্ণ হয়েছে, তারাই অন্যায়কে অকাতরে মেনে নিল রাতের মধ্যে ইলেকশন করে। তো এই অন্যায় কোথায় গিয়ে দাঁড়িয়েছে একবার ভেবে দেখেছেন? এই অন্যায় থেকে বেরিয়ে আসতে হবে। আর শিক্ষকরা সত্তার কথা বলছেন, সুন্দর বাণীর কথা বলছেন, এটা শোনার সময় এই সরকারের নেই। যদি থাকতো তাহলে গত 12 বছরে আপনাদের দাবির জন্য রাস্তায় থাকতো। আমার কষ্ট হচ্ছে, আমার লজ্জা হয়, আজকে যারা সরকারি সংগঠনে শিক্ষক সমিতি করে সরকারের দাবিদারি করছে, আমার তো মনে হয় প্রতিটি শিক্ষকেরই এখানে আসা উচিত ছিল সেলিম ভুঁইয়ার মিটিংয়ে। কারণ আপনারা শিক্ষকদের কথা বলছেন। আমরা যখন দায়িত্বে ছিলাম তখন আমরা সেলিম ভুঁইয়া সাহেবকে ডেকে নিয়েছি, কথা শুনেছি, ছোট্ট হলেও একটু হলেও তো দিয়েছিলাম আমরা। ধরে নিলাম 25% দেওয়া হয়েছে, বলা হয়েছিল পর্যায়ক্রমে দেওয়া হবে। পর্যায়ক্রম আমরাও নেই, পর্যায়ক্রমেও নেই। তাহলে তার মানে কি? আমার মনে হয় ভুল আমি করেছিলাম ওই সেলিম ভুঁইয়ার কারণে, ওই জিয়া
সেদিন যদি আমি 25% না দিতাম তাহলে বোধহয় আপনারা 100% পেতেন। রাইট? আবার আপনারা আমাকে নিয়ে আসছেন। বুঝতে পারি আমার মনে হয় ঠিক। কারণ কেন বিএনপি সরকার বেগম খালেদা জিয়া 25% দিল, আগামী 25 বছরও আপনাদেরকে দেবে না। আমার ভুলটা আমিই করেছি, সেলিমই করেছি। এই তো জায়গা তাহলে কেন আপনাদেরকে না হবে না? কি অন্যায় আপনারা করেছেন? আসুন এবার আমাদের সময় বেগম খালেদা জিয়ার সময় আমরা এনটিআরসি করেছি। কারণ বলা হতো আপনারা কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই আপনার শিক্ষক বনে যাচ্ছেন, আপনারা নাকি উপযুক্ত ছিলেন। তাহলে এনটিআরসি পরীক্ষা দিয়ে যদি আপনার শিক্ষক নিয়োগ হন তাহলে আপনার প্রতিযোগিতার মধ্যেই তো এসেছেন। এবার তো আপনাদেরকে ফেলে দেওয়ার কোনো জোর নেই, আছে? ওনারা বিএসসি পরীক্ষা যাচ্ছে, আপনি এনটিআরসি পরীক্ষা যাচ্ছেন। পরীক্ষা তো পরীক্ষাই নাকি? দুটোই তো পরীক্ষা। তাহলে আমি মনে করি আগামী দিনে এই বৈষম্য থাকতে পারে। শিক্ষক নিয়োগ হলে একটি স্থান থেকে নিয়োগ হবে, সেটা হচ্ছে এনটিআরসি, সরকারি হোক বেসরকারি হোক, তাই নয় কি? কেন একই রাস্তায় দুইটি আইন কেন হবে? সরকারি হতে হলে পিএসসি তে যাবে, সেখানেও পরীক্ষা দেবে, আর এনটিআরসি তে পরীক্ষা দেবে। ঠিক আছে, একটি সংগঠন এনটিআরসি, সেখান থেকে টপ অফ দ্য লিস্ট আস্তে আস্তে আপনি পাঠাতে থাকেন। আর একজন শিক্ষক বললেন বিএ পাস করলে বিসিএস অফিসার হওয়া যায়। আমরা মাস্টার ডিগ্রি পাস করছি, আমাদের এই অবস্থানটা কেন? আরে আপনাদের এই অবস্থানের জন্য আপনারই চাই। আজকে দেখলাম ক্ষুদ্র 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 সংগঠনে তারা দাঁড়িয়েছে, কিন্তু সকলের দাবি এক। আমার ইচ্ছে হচ্ছিল ওই ব্যানারের পিছনে দাঁড়িয়ে ওই সরকারি সংগঠনের শিক্ষকদের পিছনে দাঁড়িয়ে বলবো, এবার তোমরা করে দাও যেমনি ভাবে আপনারা করেছিলেন বেগম খালেদা জিয়ার সময়। তাই না? অতএব জাত ভাইদের একত্রিত হতে হবে, সকল শিক্ষক একত্রিত হবে, দাবিদারি ভুলে যেতে হবে, সরকারের দোষারোপি ভুলে যেতে হবে, নিজের দাবি দেওয়া নিজেকে আদায় করতে হবে। তাই না? আমার মনে হয় আপনারা যদি সকলে ঐক্যবদ্ধ হন, আপনারা যদি তুমুল আন্দোলন করে তোলেন, এই সরকারের ভিত্তি তো নড়বড়ে নড়বড়ে হবে। আজকে হাসান ওই এই মাত্রকে বিজেপি দেখালো আপনার শাহবাগের সামনে বিশাল আন্দোলন হচ্ছে ধর্ষণের বিরুদ্ধে। এই গত কয়েক বছরে আজকে প্রথম সেখানে বিশাল সমাবেশ হচ্ছে, এবং আজকেও আপনার যে পরিমাণ উপস্থিতি এই প্রেস ক্লাবে গত কয়েক বছরে এত লোকের সমাবেশ হয়। কই এখন তো দেখলাম না পুলিশ আপনাদেরকে দিয়ে উঠছে, কারণ পুলিশ ভাইরা বুঝতে পেরেছেন সময় ঘনিয়ে আসছে। আপনারা সমাজে পরিবারে কোথায় দেখেছেন প্রত্যেকের ভিতরেই একটি ক্ষোভ, চাপা ক্ষোভ। এমন কোন পরিবার নেই আজকে দেশের যে দুরবস্থা, কি বলবো মাতা ভাই বলবেন, দেশের কি দুরবস্থা, একটির পর একটি ঘটনা ঘটছে। লেটেস্ট নোয়াখালীর ঘটনা নাকি? আজকে দেখুন দেশ জাতি কোথায় গিয়েছে, কাকে শিক্ষকতা করাবেন, কাকে পড়াবেন, কি করবেন, দেশি দুর্যোগ চলে যাচ্ছে। সেই জায়গা থেকে উদ্ধার জাতি, এই জাতিকে উদ্ধার করার দায়িত্ব আপনার। সারা বাংলাদেশ থেকে আপনারা সংগঠিত হয়ে এখানে এসেছেন। সেলিম ভুইয়া সাহেব যাচ্ছে, আমরা বুঝতে পারছি আপনার প্রতিনিধি এসেছেন দূর দূরান্ত থেকে। আপনার দুটি কথা বলার অভিপ্রায় রয়েছে, আমাদেরও শোনার ইচ্ছা রয়েছে। স্ব এলাকায় ফেরত দিয়ে আপনার সংগঠনকে শক্তিশালী করুন, সকলকে বুঝান যে এইভাবে এই দেশ এই জাতি আর চলতে পারে না। আপনাদের দায়িত্ব রয়েছে ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে দিক নির্দেশনা দেওয়ার জন্য, সেটা আপনাদের করতে হবে। আপনাদের এই দাবি পরবর্তী সরকার যেই আসুক না কেন, আমার মনে হয় পরবর্তী সরকার আপনাদের এই দাবি না মেনে যাবে না।
আর আমাদের সরকার যদি জাতীয়তাবাদী দলের সরকার কখনো আসে, নিশ্চয়ই বিগত দিনেও আপনাদের জন্য ছিলাম, আগামী দিনেও। কারণ আপনাদের ছাড়া এই জাতি গঠন করা সম্ভব নয়। ধন্যবাদ আপনাদের সবাইকে। বিশেষ করে এখানে মন্ত্র দিয়েছেন, আমরা মাননীয় ভাইয়ের বক্তব্য শুনবো। আল্লাহ হাফেজ। বাংলাদেশের ধন্যবাদ জনাব আনোয়ার সানোয়ার মিলন। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আরেকজন প্রিয় ব্যক্তি, জাতীয় প্রেস ক্লাবের বারবার নির্বাচিত সভাপতি, সম্পাদক এবং বিএনপির বারবার নির্বাচিত সভাপতি, সম্পাদক, বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শওকত মাহমুদ। জনাব শওকত মাহমুদ। বিসমিল্লাহিররহমানিররহিম। শিক্ষক কর্মচারী ঐক্যজোট আয়োজিত বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভায় শ্রদ্ধেয় সভাপতি, শিক্ষক কর্মচারীদের প্রাণপ্রিয় নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, প্রধান অতিথি সময়ের সাহসী রাজনীতিবিদ জনাব মাহমুদুর রহমান মান্না, বিশেষ অতিথি বাংলাদেশে সফল শিক্ষা প্রতিমন্ত্রী, বাংলাদেশকে নকল মুক্ত করার কৃতিত্ব যার জনাব এহসানুল হক মিলন, শিক্ষক নেতা জাকির হোসেন, শিক্ষক নেতা মাওলানা দেলোয়ার সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শিক্ষক নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। এখানে দীর্ঘ বক্তব্যের সুযোগ নেই। আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নেতৃবৃন্দকে। আজকের দিবসটি তারা যথাযোগ্য মর্যাদার সঙ্গে প্রতিপালন করেছে। শিক্ষক কর্মচারী ঐক্যজোট আমি সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে বলতে পারি বাংলাদেশের পেশাজীবীদের মধ্যে 1 নম্বর সংগঠন হিসেবে। যে অঞ্চলে কোন রাজনৈতিক দলের শাখাও নেই সেখানে কিন্তু শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সাংগঠনিক সেই জন্য তাদেরকে অভিবাদন। এবং সেলিম ভূঁইয়ার উপর যে নির্যাতন হয়েছে রাজনৈতিক কারণের পাশাপাশি বড় কারণ হচ্ছে তিনি শিক্ষক কর্মচারীদের নেতা, সারা বাংলাদেশের 1 নম্বর সংগঠনের নেতা, সেই কারণে তাদের এবং আমি নির্যাতনের সময় আমরা জেলখানে ছিলাম একই সময়। আমরা যারা মঞ্চে আছে, মান্না ভাই, মিলন ভাই, আমাদের নামে অদ্ভুত অদ্ভুত মামলা আছে। আমার বিরুদ্ধে মামলা আছে 80টির মতো। একটি মামলা হচ্ছে বাস দিয়ে গাড়ির কাজ ভাঙা, বাস দিয়ে গাড়ির কাজ ভাঙা যায়। মিলন ভাইয়ের বিরুদ্ধে মামলা আছে মুরগি চুরির মামলা। মান্না ভাইয়ের বিরুদ্ধে মামলা আছে টেলিফোনে তার ভুয়া কথাবার্তা নিয়ে একটা মামলা হয়েছে। এগুলো অদ্ভুত অদ্ভুত জিনিস হচ্ছে বাংলাদেশে। আমরা আজকে সবাই নির্যাতিত, নিপীড়িত, মজলুম। বিশ্ব শিক্ষক দিবস করা হয়েছিল শিক্ষকদের মর্যাদা দেওয়ার জন্য। মানুষের মৌলিক মানবাধিকারের মূল শর্তই হচ্ছে বেঁচে থাকার অধিকার। আল্লাহ যখন আমাদেরকে সৃষ্টি করেন, সকল আত্মাকে দেখে তিনি একটি মিটিং করেছিলেন। সেই মিটিংয়ে তিনি শপথ করেছিলেন সবাইকে যে আল্লাহর এক এবং আল্লাহর একক আল্লাহর উপাসনা করবে এবং একই সঙ্গে সকল আত্মাকে, এই আত্মা এখনো আসেনি, তাদের সকল আত্মাকে তাদের বোধ শক্তি দিয়েছে। এটাকে ইংরেজিতে বলে কমন সেন্স, কাণ্ড জ্ঞান, বোধ শক্তি। এই বোধ শক্তির কারণে মানুষ ভালো এই মন্দের থেকে পৃথক করতে পারে, সমাজে মন্দ ভালো উচিত অনুচিত শিখতে পারে। এই প্রাথমিক বোধ শক্তি তিনি দিয়েছিলেন এবং দুনিয়াতে যখন তিনি মানুষকে প্রেরণ করেন, মানুষকে গর্ভে তৈরি করেন, সবশেষে তিনি তার আত্মা থেকে মানুষের আত্মায় তিনি ফু দিয়ে দিয়েছিলেন। এই ফুয়ের অর্থই হচ্ছে তার আত্মা যেন জাগ্রত থাকে। এবং 3টি অধিকার, 1 নম্বর হচ্ছে বেঁচে থাকার অধিকার, 2 নম্বর হচ্ছে সুখের সন্ধানের অধিকার, 3 নম্বর হচ্ছে সম্পত্তির অধিকার। এই 3টি অধিকারের কথা অবশ্য আমেরিকার রাষ্ট্রপতি, সাবেক রাষ্ট্রপতি টমাস জেফারসন, তিনি আমেরিকার একজন প্রতিষ্ঠা পুরুষ,
তিনি 1776 সালে বলেছিলেন যে সৃষ্টিকর্তার হাত ধরে মানুষ তিনটি অধিকার অর্জন করে, সৃষ্টিকর্তার হাত ধরে। সেটি হচ্ছে বেঁচে থাকার অধিকার, সুখের সন্ধানের অধিকার এবং সম্পত্তির অধিকার। যেহেতু উনি খ্রিস্টান, তিনি আল্লাহ যে ফু দিয়ে দিয়েছেন এই কথাটি তিনি বলেন না সরাসরি, কিন্তু আমাদের পবিত্র কোরআন শরীফের বিভিন্ন সূরায়, বিশেষ করে হামিমা সাজদায় পরিষ্কার লেখা আছে। ওই ফুয়ের কারণে মানুষের আত্মার মধ্যে একটা বোধ শক্তি থাকে, কমন সেন্স থাকে, কাণ্ডজ্ঞান থাকে। তো মানুষের বেঁচে থাকার অধিকারকে বারবার বাধাগ্রস্ত করতে চায় ইবলিসের অনুসারী। যে জালের, সেই জালের মানুষকে স্বাভাবিকভাবে বেঁচে থাকতে চায় না। বাংলাদেশের শিক্ষক সমাজ আজকে সেই জালের পাল্লায় পড়েছে এবং শিক্ষক সমাজকে কোনোভাবেই ভালোভাবে বেঁচে থাকার অধিকার তারা দিতে চায় না। সরকারি কর্মচারীদের বেতন 600 ভাগ বেড়েছে। একজন মুখ্য সচিব 30 লক্ষ টাকা দিয়ে ঋণ নিয়ে গাড়ি কিনতে পারে, মোবাইল ফোন কিনতে পারে, তাদের জন্য অনেক সুবিধা। সরকারি প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বেতনের একরকম সুবিধা একরকম, আর বেসরকারিদের আর বৈষম্যটা তারাই টিকিয়ে রেখেছে। এই থেকে বেরোতে হবে। আমি মনে করি গণতন্ত্র নেই বলে আজকে এই অবস্থা, এবং গণতন্ত্র ততক্ষণ পর্যন্তই ফিরবে না বা সার্থক হবে না যদি শিক্ষকদের জাতীয়করণের দাবিটি বাস্তবায়িত না হয়। এখন দেশের যে অবস্থা, আমাদের দেশে একটি জাতীয় মুক্তি সংগ্রাম চলছে। জাতীয় মুক্তি সংগ্রাম এই কারণে বলছি, আমরা গণতন্ত্রকে ফেরত চাই, আমরা মানুষের অধিকার চাই, আমরা বেঁচে থাকার অধিকার চাই। এখন এই গণতন্ত্র পুনরুদ্ধারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে একজন মাত্র, তার নাম হচ্ছে শেখ হাসিনা। যদি শেখ হাসিনাকে তাড়াতে না পারেন, বাংলাদেশে গণতন্ত্র আসবে না, আপনাদের জাতীয়করণের দাবি হবে। আমি সাংবাদিক হিসাবে বেঁচে থাকবো কিনা সেটা নিয়ে সন্দেহ, কোনো মানুষ বেঁচে থাকতে পারে না। আর বাংলাদেশের সাম্প্রতিক যে অবস্থা, সেই অবস্থার কারণে আসুন এই জাতীয় মুক্তি সংগ্রামকে আমাদের সফল করতে হবে। শিক্ষকরা শিক্ষকদের দাবিতে আন্দোলন করবেন, সাংবাদিকরা করবে। আমি ডিজিটাল আইনের বাতিল চাই, কিন্তু আমি সবশেষে চাই যে এই জালের ফ্যাসিবাদী সরকারের পতন না হলে আমাদের দাবি দেওয়া পূরণ হবে। আসলে সেই জাতীয় মুক্তি সংগ্রামকে সফল করার লক্ষ্যে আপনারা আপনাদের দাবি নিয়ে নামুন, আমরা আমাদের দাবি নিয়ে নামবো। সকলের সম্মিলিত দাবির মুখে সরকার কিছু করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। সেই আন্দোলনের অপেক্ষা থেকে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।